আচ্ছা শ্রুতি, বিয়ের পরে মেয়েদের বাচ্চা হয় কি করে? বাসর ঘরে সদ্য বিবাহিত স্বামীর মুখে এমন একটা কথা শুনে যেন আকাশ থেকে পড়ল প্রতিশ্রুতি। এটা কার সাথে বাবা মা বিয়ে দিয়েছে ওকে? কি হলো, কথা বলছো না কেন? তুমি রাগ করলে নাকি? না, রাগ করার কি আছে? আমি রাগ করব কেন? নিজের সর্বশক্তি কাজে লাগিয়ে চরম অনিচ্ছা সত্ত্বেও একটু মুচকি হাসলো প্রতিশ্রুতি। তাহলে বলো না, কিভাবে হয় মেয়েদের বাচ্চা? এই প্রশ্নের কি উত্তর দেবে প্রতিশ্রুতি? আচ্ছা, প্রথম ওর সাথে মজা করছে না তো? দেখতে ভীষণ সহজ সরল ইনোসেন্ট, যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না এমন টাইপের ছেলে সে। ওর সারল্য আর সততা দেখেই বাবা মা সম্বন্ধটা করে। কিন্তু সরল বলে কোনো মানুষ এতটাও সরল হতে পারে না যে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্কের মানে বোঝে না। এটাও কি এ যুগে সম্ভব? স্ত্রীর সাথে মজা করার মতো মানুষ নয় প্রথম, এটা খুব ভালো করে জানে প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি লক্ষ্য করছে ওর স্বামীর হাত কাঁপছে। কি হলো, আপনার হাত কাঁপছে কেন? আপনি কি কোনোভাবে ভয় পেয়ে আছেন? হ্যাঁ, না না, ভয় পাও কেন? এটা আমার অনেক আগের একটা রোগ বলতে পারেন। রোগ? কিসের রোগ? মেয়েদের কাছাকাছি গেলেই কেন জানি না হাত পা কাঁপে আমার। জানি না কেমনে হয় এটা। কেন, আগেও কাছাকাছি গিয়েছিলেন নাকি কোনো মেয়ের? কাছে আসবেই না কেন? এমন গুড লুকিং পুরুষের কাছাকাছি মেয়েরা না এসে থাকতে পারে? ওর সরল ইনোসেন্ট চেহারার ভেতরে একটা দারুণ হট ভাব কাজ করে। আরে না, কি যে বলো না তুমি। তবে অনেকেই কাছে আসতে চেয়েছিল, কিন্তু আমার দুরবস্থা দেখে তারা নিজেরাই পালিয়ে যায়। এত দুঃখের মাঝে স্বামীর গবলেটের মতো কথা শুনে হাসি পাচ্ছে শ্রুতির। ও তাই? আচ্ছা, আপনি সত্যি জানেন না কিভাবে বাচ্চা হয়? না, জানি না। এই যে ধরুন আমার বিয়ে হয়েছে আপনার সাথে, এখন কিছুদিন পরেও আমিও কোনো বাচ্চার মা হব, কিন্তু সেটা এমনি এমনি তো হবে না। তার জন্য আপনাকে সাহায্য করতে হবে আমায়। লজ্জা শরমের মাথাকে এই কথাটা বলেই ফেলল শ্রুতি। এমনিতেও ও মোটেও লাজুক প্রকৃতির মেয়ে নয়। সাহায্য? কীরকম সাহায্য? শ্রুতি ওর স্বামীর আরো কাছে গেল, তারপর ওর সাদা শার্টের বোতামের উপর হাত দিল। আগে এটাকে খুলতে হবে। কেন? এটা খুলতে হবে কেন? আরে খুলুন না, আমি যা বলবো এখন চুপচাপ তাই করবেন, আর কোনো কথা নয়। প্রথম তার শরীরের উপর থেকে শার্ট আর কালো ব্লেজারটা খুলে নিল। শ্রুতি তাকে একটা টান মেরে নিজের উপরে ফেলে দিল। মুহূর্তেই হকচকিয়ে উঠল প্রথম। আহ আহ এটা কি করছো তুমি? খুব লজ্জা করছে তাই না? আচ্ছা, নিজের চোখ দুটো বন্ধ করুন, তবে আর লজ্জা করবে না। এই বলে শ্রুতি প্রথমেই জিন্সের বেল্টের উপরে হাত দিল। বেল্টটা খুলে নিল সে। ওর হাতের স্পর্শে সাপের মতো মোচড়াতে লাগলো প্রথম। এরপরে জিন্সটা নিচে টান দিয়ে খোলার চেষ্টা করতেই শ্রুতির উপর থেকে লাফ দিয়ে উঠে পড়ল প্রথম। ছি ছি ছি, তোমায় ভালো মেয়ে মনে করেছিলাম আমি। এ কি অসভ্যতা করছো তুমি? আমার জামা কাপড় খুলে কি করতে চাইছো এসব? আমি থাকবো না এ ঘরে। এই বলে ঘর থেকে বেরিয়ে গেল প্রথম। শ্রুতি ওর চলে যাবার দিকে চেয়ে রইল। এমনিতেও সারাটা দিন ভীষণ ঝামেলার ভিতরে পার হয়েছে। প্রচুর ঘুম পাচ্ছে তার। এক রাশ হতাশা আর ভরাক্রান্ত মন নিয়ে ঘুমিয়ে পড়ল সে। স্বামীর জন্য আর অপেক্ষা করলো না। আর অপেক্ষা করেই বা কি হবে? এমন হাবাগোবা মানুষের সাথে বাবা মা বিয়ে দিয়েছে ওর, না জানি ভাগ্যে কি আছে। সকালবেলা ঘুম ভাঙতেই দেখতে পায় প্রথম বিছানায় নেই। ভাবলো হয়তো সে আগেই উঠে গেছে। হঠাৎ বিছানার উপরে পড়ে থাকা রিমোটে চাপ পড়তেই টিভিটা অন হয়ে গেল। নিউজ চ্যানেলে একটা লাইভ টেলিকাস্ট হচ্ছে। ঘটনাটা হলো, একটা মেয়েকে গতকাল রাতে ধর্ষণ করা হয়েছে। আর সেটা কোনো সিরিয়াল রেপিস্টের কাজ, যে কিনা প্রতিদিন রাতে সবার আড়ালে মেয়েদের ধর্ষণ করে মেরে ফেলে। পুলিশ এখনো পর্যন্ত তার কোনো হদিস পায়নি, কিন্তু এইবার সেই সিরিয়াল রেপিস্টকে শনাক্ত করা যাবে হয়তো, কারণ মেয়েটার লাশের পাশে একটা ঘড়ি পাওয়া গেছে। পুলিশের ধারণা এটা ওই রেপিস্টের ঘড়ি। জুম ক্যামেরায় ঘড়িটা দেখানো হচ্ছে। প্রতিশ্রুতি অবাক হয়ে গেল ঘড়িটা দেখে। হে খোদা, এটা কি দেখছি আমি? এই ঘড়িটাই তো গতকালকে প্রথমে হাতে দেখেছিলাম আমি। তবে কি ও? না না, সেটা কি করে সম্ভব? নিজেকে নিজে প্রশ্ন করে প্রতিশ্রুতি। না না, এসব কি ভাবছি আমি? একটা ঘড়ি কিছুতেই সব কিছুর প্রমাণ হতে পারে না। দেখতে একই রকম অনেকগুলো ঘড়ি থাকতেই পারে, এটা অন্য কারোর হবে হয়তো। কিন্তু প্রশ্ন হলো প্রথম গেল কোথায়? সে রাতে যে রুম থেকে চলে গিয়েছিল, তারপর ঘুমিয়ে পড়ে প্রতিশ্রুতি। পরে প্রথম এসেছিল কিনা নাকি কোথায় ছিল
এখন কোথায় আছে কিছুই জানেন না সে। যাই হোক না কেন, রুম থেকে বেরিয়ে পড়ল প্রতিশ্রুতি। তারপর গোসল সারার জন্য বাথরুমে ঢুকে গেল। এমনিতে যদিও সকাল সকাল গোসল করার মতো কিছুই ঘটেনি রাতে। গোসল সেরে এসে কিছুক্ষণ পরেই সে বেডরুমে উপস্থিত হলো। এসেই দেখে ভেতরে প্রথম দাঁড়িয়ে আছে। হঠাৎ তাকে দেখে বেশ অবাক হলো প্রতিশ্রুতি। কি ব্যাপার, সারা রাত কোথায় ছিলেন আপনি? বাইরে ছিলাম। বাহিরে ছিলেন সেটা আমিও জানি, কিন্তু সেই বাহিরেটা কোথায়? মায়ের ঘরে ছিলাম, তার সাথে ঘুমিয়েছি। আপনি এখনো মায়ের কাছে ঘুমান? কেন, ঘুমাই তো। কাল আপনি যে অশুভতা করলেন আমার সাথে, তারপরেও আপনার সাথে রাত কাটালাম কি করে? আমি অসভ্যতা করেছি আপনার সাথে? তা নয় তো কি, আমি একটা পুরুষ মানুষ, আপনি মহিলা। আপনার সাথে জামা কাপড়গুলো কেন আমি? সত্যি আপনি না বড্ড অসভ্য আছেন। ও গড, এ কে রে? এই ছেলে এখনো নাকি মায়ের কাছে ঘুমায়? সে ঠিক আছে, ঘুমাতে পারে, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের মানে বোঝে না। বাবা মা এটা কার সাথে বিয়ে দিল আমায়? একদিন এর সাথে কাটাতে না কাটাতেই লাইফটা হেল করে দিল একেবারে। আচ্ছা শোনো, আমার ওয়ালেটটা দাও। ওয়ালেট কোথায় আছে? ওই যে ড্রয়ারে। আর এই নাও চাবি। আর হ্যাঁ, চাবিটা এখন থেকে তোমার কাছেই রেখো। প্রথমের হাত থেকে চাবিটা নিয়ে ড্রয়ার খুলল প্রতিশ্রুতি। তারপরে তাকে ওয়ালেটটা বের করে দিল। চাবিটা রেখেই রুম থেকে হন হন করে বেরিয়ে যায় প্রথম। হঠাৎ ড্রয়ারের ভেতরে একটা জিনিস দেখে চোখ আটকে গেল প্রতিশ্রুতির। জিনিসটাকে উঠিয়ে চোখের সামনে ধরল। একটা ভাঙা চশমা। চশমাটার এক প্রান্ত ভেঙে আছে। এমনিতে সব ঠিক আছে, শুধু একটা ফ্রেমের গ্লাস নেই, জায়গাটা ফাঁকা। একটা বিষয় বেশ খটকা লাগলো প্রতিশ্রুতির। আজ থেকে 3 বছর আগের কোনো এক রাতের ঘটনা। প্রতিশ্রুতির জীবনের সব থেকে ভয়ানক অধ্যায় রচিত সেই রাতে, যা মনে পড়লে আজও তার শরীর শিউরে ওঠে। সেই রাতে এক অজ্ঞাতনামা ব্যক্তির হাতে ধর্ষণ হয় প্রতিশ্রুতি। সে ঘটনা ওর জীবনে মোড়ই পাল্টে দিয়েছিল। ওর শ্বশুরবাড়ির লোক সে ব্যাপারে কিছুই জানে না, তাদের জানতে দেওয়া হয়নি। কিন্তু সেদিনের ধর্ষণের সাথে চশমার কি সম্পর্ক, চলুন জেনে নেওয়া যাক। তখন রাত প্রায় 8টা। স্কুল থেকে বাড়ি না ফিরে নিজের এক আত্মীয়কে দেখতে হসপিটালে যায় প্রতিশ্রুতি। হসপিটাল থেকে বেরোতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। বাসার উদ্দেশ্যে গাড়ি খুঁজতে থাকে সে। প্রায় আধা ঘন্টা পার হয়ে যায়, কোনো গাড়ি পাওয়া গেল না। হঠাৎ একটা ট্যাক্সি পেয়ে গেল। উৎসাহী ড্রাইভারকে ভাড়া পর্যন্ত জিজ্ঞেস না করে সে ট্যাক্সিতে উঠে পড়ল। প্রতিশ্রুতি লক্ষ্য করলো গাড়ির ভেতরে আরো একজন লোক বসে আছে। বলে রাখি, তখন শীতকাল ছিল। লোকটা একটা কোট আর ক্যাপ পরিহিত। এমনভাবে তার মুখমণ্ডল ঢাকা ছিল যে বাইরে থেকে কিছুই বোঝা যাচ্ছিল না। ড্রাইভার আপন মনে তার গাড়ি চালাচ্ছিলেন। লোকটার সাথে বসতে ভীষণ অস্বস্তি ফিল হচ্ছিল প্রতিশ্রুতির, কিন্তু তখন করার কিছুই ছিল না। এক পর্যায়ে সে লোকটা এসে তার পাশেই বসলো। প্রতিশ্রুতি কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই লোকটা একটা রুমাল বের করে তার মুখের সামনে ধরলো। তারপর আর তার কিছুই মনে নেই। ধীরে ধীরে চোখ জোড়া বন্ধ হয়ে আসলো। চোখ যখন খুললো, নিজেকে একটা অন্ধকার ঘরের ভেতরে আবিষ্কার করলো প্রতিশ্রুতি। কেউ আগে থেকেই চোখ দুটো বেঁধে দিয়েছে, তাই কিছুই দেখা যাচ্ছে না। তবে এইটুকু বুঝতে পারছে সে একটা বিছানার উপরে আছে। নিশ্চয় জায়গাটা কোনো ঘরের রুমের ভেতরে হবে। কেউ আছো? কে নিয়ে আসলো আমাকে এখানে? কেউ আছো? চারপাশ থেকে কোনো প্রত্যুত্তর আসলো না। কি হলো, আমার কথার উত্তর দিচ্ছ না কেন? কেউ আছো কি? হঠাৎ মনে হলো কেউ একটা যেন ঢুকলো ঘরের ভেতরে। দরজাটা বন্ধ করার একটা আওয়াজ আসলো। তারপর সে ধীরে ধীরে বিছানার উপর উঠল। অন্ধকারে কিছু দেখতে না পেরে হাত হাতড়াতে লাগলো। একটা উন্মুক্ত শরীরের স্পর্শ পেল তার হাত, এবং সে একজন পুরুষ। প্রতিশ্রুতি ভীষণ ভয় পেয়ে যায়। কে আপনি? আমায় কেন নিয়ে এসেছেন এখানে? কি চান? লোকটা কোনো উত্তর দিল না প্রতিশ্রুতিকে। ধাক্কা মেরে বিছানার উপর শুয়ে দিল। তারপর ওর উপরে উঠে পড়ল। নিজের সর্বশক্তি দিয়ে তাকে বাধা দেবার অনেক চেষ্টা করলো প্রতিশ্রুতি, কিন্তু কোনো লাভ হলো না। এক পর্যায়ে বুঝতে পারলো সে ধর্ষণ হচ্ছে লোকটার হাতে। মনে হচ্ছিল যেন লোকটা একটা ধারালো ছুরি দিয়ে তার দেহটা কেটে কেটে টুকরো করে ফেলছে। এমন অসহ্য যন্ত্রণা আগে কখনো সে অনুভব করেনি। প্রচণ্ড ব্যথা আর যন্ত্রণায় ছটফট করতে লাগলো প্রতিশ্রুতি। সে অজ্ঞাতনামা ব্যক্তির অমানবিক হিংস্র ধাবা সহ্য করা তার পক্ষে অসম্ভবপর হয়ে পড়ছিল। ছাড়ো না আমায়!
এবার ছেড়ে দিন দয়া করে, প্লিজ। মরে যাব আমি, আর সহ্য করতে পারছি না। লোকটা ওর কথায় কর্ণপাত করল না। সে তার নিজের শরীরের চাহিদা শেষ পর্যন্ত মিটিয়ে প্রতিশ্রুতিকে ছেড়ে দিল। তারপর চোখের বাঁধনটা খুলে দিয়ে দ্রুত বাইরে চলে গেল। চোখ মেলে কোনো মতে বিছানার উপর উঠে বসলো প্রতিশ্রুতি। ওর সারা শরীর যেন অবশ হয়ে আছে। বিছানার চাদরের উপরে রক্তের দাগ স্পষ্ট। একটু পরে পাশে একটা চশমার ভাঙা অংশ চোখে পড়ে প্রতিশ্রুতির। লোকটার সাথে হাতাহাতি করার সময় চশমার ফ্রেম থেকে একটা গ্লাস আলগা হয়ে গিয়েছিল। সেটা এখনো মনে করতে পারছে প্রতিশ্রুতি। প্রথমে ড্রয়ারে পাওয়া চশমার ভাঙা অংশটা যেন সেই রাতের বিছনায় পড়ে থাকার চশমারই অংশ বিশেষ। অকস্মাৎ নিজের মনটা একটা অজানা ভয় কেঁপে উঠল প্রতিশ্রুতির। এরপর রাতে ওই ঘর থেকে প্রতিশ্রুতিকে উদ্ধার করা হয়। পুলিশ অনেক খুঁজে তদন্ত চালিয়েও ধর্ষকের সন্ধান পেল না। জীবনের কালো অধ্যায়টা ধীরে ধীরে মুছে যেতে থাকে প্রতিশ্রুতির জীবন থেকে। কিন্তু আজকে আবারও সেই স্মৃতি যেন মাথা ছাড়া দিয়ে উঠল তার। এই প্রথমের ভেতরে কিছু একটা তো নিশ্চয়ই চলছে, নয়তো একটা পূর্ণবয়স্ক মানুষ সে কিনা শারীরিক সম্পর্কের মানে বোঝে না। এও কি হয়? এমনটা তো হতে পারে ও সবটা জানে, সবটা বোঝে, শুধু একটা মুখোশ পরে আছে। কিন্তু কেউ কোনো কারণ ছাড়াই এরকম একটা বোকা হাবাগোবা সেজে কেন থাকতে যাবে? তবে কি সেদিনের সেই ধর্ষণ আর আজকের টিভিতে দেখা ঘটনার সাথে কোনো যোগাযোগ আছে প্রথমে? না, আর কিছুতেই ভাবতে পারছে না প্রতিশ্রুতি। সে যত এই বিষয়টা নিয়ে ভাবতে যাচ্ছে মাথাটা ক্রমাগত ভারী হয়ে আসছে তার। সেই রাতের ব্যক্তি যদি প্রথম হয়ে থাকে তবে ওর তো চেনার কথা প্রতিশ্রুতিকে। সব কিছু জেনেও কেন সে ওকে বিয়ে করতে গেল? না, নিজের স্বামীর বিষয়ে অহেতুক চিন্তা করছে প্রতিশ্রুতি। দু একটা ঠুনকো আন্দাজি প্রমাণের জন্য নিজের সহজ সরল স্বামীকে সন্দেহ করাটা চরম অন্যায় হচ্ছে তার। ড্রয়ারটা খুলে ভেতরের জিনিসগুলো ভালো করে দেখতে থাকলো প্রতিশ্রুতি। সেইভাবে দেখার মতো কোনো কিছুই চোখে পড়ল না। হঠাৎ খুঁজতে খুঁজতে একটা কাগজের খাম চোখে পড়ল তার। খামটাকে ড্রয়ার থেকে বের করে খুলে দেখতে লাগলো প্রতিশ্রুতি। ভেতর থেকে কতগুলো ছবি বেরিয়ে আসলো। সবগুলোই মেয়েদের ছবি। এদের আগে কখনো দেখেনি প্রতিশ্রুতি। কিন্তু মেয়েদের ছবি ওর স্বামীর ড্রয়ারে এলো কি করে? কিছুই বুঝতে পারছে না। ওর জানা মতে প্রথমের তেমন কোনো মেয়ের প্রতি আগ্রহ নেই। তবে ওর কাছে এতগুলো মেয়ের ছবি আসলো কোথা থেকে? এগুলো কি ও নিজে রেখেছে নাকি অন্য কেউ রেখে দিয়েছে? কে জানে। একটু পরে মনে হলো কেউ একজন ওর কাঁধে হাত রাখলো পেছন থেকে। চমকে উঠল প্রতিশ্রুতি। কি ব্যাপার, আপনি আপনি এত তাড়াতাড়ি ফিরে এলেন? কেন, আমি আসাতে কি খুব অসুবিধা হলো তোমার? না না, অসুবিধা হবে কেন? আপনার ঘরে আপনি ছাড়া আর কে আসবে? তোমার হাতে কি এগুলো? কি লুকিয়ে রেখেছ? তেমন কিছু না, ড্রয়ারের ভেতরে পেলাম। তুমি আমার অনুমতি ছাড়া ড্রয়ারে হাত দিবে না কখনো। যেগুলো বের করেছো রেখে দাও। এই প্রথমকে রাখতে দেখেছে প্রতিশ্রুতি। ও রাগ করতেও জানে? সত্যি জানা ছিল না ওর। বেশ অবাকই হলো প্রথমের এই ব্যবহারে। কি হলো, তাকিয়ে আছো কেন? রাখতে বলছি না? হ্যাঁ হ্যাঁ, রাখছি। প্রতিশ্রুতি ড্রয়ারের ভেতরে চশমার কাগজগুলো রেখে দিল। প্রথমে একটু স্বাভাবিক হয়েছে আগের থেকে। দেখো, সরি, আমি কখনো কারোর ওপরে রাগ করি না। আজ জানি না কেন রাগ হলো আমার। তুমি কিছু মনে করো না। আপনার বউ তো আমি, আপনি শাসন করবেন না তো কে করবে? আমি রাগ কেন করতে যাব? হ্যাঁ এই বউ বউ বলবে না একদম? ভীষণ লজ্জা লাগে আমার। ন্যাকা, এসেছে লজ্জাপতি নারী। এটা কে জুটেছে কপালে আমার? মনে মনে ভাবতে থাকে প্রতিশ্রুতি। কিছু বললেন? না, কিছু বলিনি। আচ্ছা, আপনাকে আমার বউ বলবো না তো কি বলবো আমি? বুঝতে পারছি ভীষণ লজ্জা লাগছে আপনার। জানি না কি বলবে। এইভাবে স্বামী বউ একদম বলো না আমার সামনে। এছাড়া যা খুশি ডেকো। এই বলে ঘর থেকে বেরিয়ে গেল প্রথম। স্বামীর চলে যাবার দিকে চেয়ে একটা হাসি দিল প্রতিশ্রুতি। কিন্তু তার মনে একটা খটকা এখনো যেন রয়ে গেছে। সেটা হলো ছবিগুলো। এই ছবিগুলো কাদের আর এই ঘরে কেন, সেটা তার জানা হলো না।
এরপর দুপুরবেলা বাবার বাসা থেকে একটা ফোন কল আসে প্রতিশ্রুতির। প্রথমকে বললে প্রথম যেতে চাইল না, তাই বাধ্য হয়ে প্রতিশ্রুতিকে একাই যেতে হলো। যদিও বিকেলেই ফেরার সিদ্ধান্ত হয়েছে, কিন্তু নিজের বাড়ি থেকে বেরোতে প্রায় সন্ধ্যা হয়ে আসলো প্রতিশ্রুতির। যদিও বাড়ির লোক রাতটা থেকে যেতে বলে, কিন্তু প্রথমের কথা চিন্তা করে বাসার উদ্দেশ্যে রওনা দিল সে। রাত তখন প্রায় 8:30। রাস্তায় জ্যামের মাঝে গাড়ি দাঁড়িয়ে আছে প্রতিশ্রুতির। অধৈর্য হয়ে চারদিকে সে চোখ বোলাচ্ছে আর অপেক্ষা করে যাচ্ছে কখন জ্যামটা কাটবে। হঠাৎ নিজের চোখে একটা অদ্ভুত আর অসংলগ্ন জিনিস আবিষ্কার করে প্রতিশ্রুতি। রাস্তার বিপরীত পাশে একটা গলির ভেতরে যেন প্রথমকে যেতে দেখল সে। ওর সাথে 2-3 জন লোক, সবার চেহারায় কেমন একটা গুন্ডা গুন্ডা ভাব স্পষ্ট। বিষয়টা কি বোঝার জন্য গাড়ি থেকে একা নেমে পড়ল। তারপর সে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলো পাস করতে করতে গলিটার ভেতরে গিয়ে ঢুকলো। লোকগুলো খানিকটা দূরে দাঁড়িয়ে আছে। ওদের পালের গোদাকে ঠিক দেখা যাচ্ছে না, কারণ তাকে আড়াল করে পেছনে ছেলেগুলো হেঁটে চলছে। চুপি চুপি তাদেরকে পিছু করতে থাকে প্রতিশ্রুতি। লোকগুলো চারদিকে তাকিয়ে একটা বাসার ভেতরে ঢুকে পড়ল। প্রতিশ্রুতি এক দৌড়ে সে বাসাটার কাছে যায়। বাসার সামনে একটা আধখোলা জানালা। জানালাটা দিয়ে উকি মারতে যা দেখতে পেল নিজেকে স্থির রাখতে পারল না প্রতিশ্রুতি। হে সৃষ্টিকর্তা, এটা কি দেখছি আমি? এ তো প্রথম। ও এখানে কি করছে? প্রথমের বেশভূষা সম্পূর্ণ অন্যরকম। সেই ছিমছাম সাদা মাটা সহজ সরল প্রথমের সম্পূর্ণ উল্টো এর সব কিছু। কিন্তু গলার স্বর সেটা তো আর পাল্টানো সম্ভব নয়। প্রতিশ্রুতি স্পষ্ট শুনতে পেল ভেতরে প্রথম কিছু একটা বলছে। এ দৃশ্য দেখে ভয়ে পা কাঁপতে লাগলো প্রতিশ্রুতির। তার মানে ও যেটা ভাবছে সেটা সত্যি? এই সব কিছুর সাথে প্রথম জড়িয়ে? লোকজন চলে আসাতে ওই জায়গা থেকে সরে পড়ল প্রতিশ্রুতি, কারণ ও চায় না প্রথম দেখে ফেলুক ওকে বা সন্দেহ করুক। তারপর সোজা নিজের বাসায় চলে আসলো। সারাটা পথ যে কিভাবে জার্নি করে এসেছে একমাত্র সেই জানে। বেডরুমের দরজাটা খুলতে যেন মাথায় বাজ পড়ল প্রতিশ্রুতির। প্রথমে একটা ম্যাগাজিন হাতে বিছানার উপর শুয়ে আছে, পাশে একটা চায়ের কাপ। এ কি তুমি? এই তোমার বিকেলে আসা হলো? পরম নিশ্চিন্ত মনে নিজের স্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে মারল প্রথম। ওর কথায় খানিকটা অভিমান মাখা। আপনি এখানে? আশ্চর্যের স্বরে প্রশ্ন করল প্রতিশ্রুতি। হ্যাঁ এখানে, না তো কি অন্য কোথাও থাকার কথা ছিল নাকি আমার? না, এটা হতে পারে না, এটা হতে পারে না কিছুতেই। বিড়বিড় করে কি বলছো এগুলো? আমি তো বুঝতে পারছি না কিছুই। আর তুমি এভাবে আমতা আমতা করছোই বা কেন? আপনি কখন আসলেন ঘরে? কখন আসলাম মানে? মানে কি? আমি তো সন্ধ্যা থেকেই বাসায় আছি। তুমি আসতে লেট করছো বলে ভীষণ টেনশন হচ্ছিল। ইভেন ফোনও করেছি কয়েকবার, দেখো রিসিভ করনি তুমি। প্রতিশ্রুতির মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু। একটু আগে নিজের চোখে প্রথমকে দেখে এসেছে সে, এখন কিনা প্রথম দিব্যি বসে আছে ওর সামনে। সব থেকে বড় কথা, প্রথমের ব্যবহার দ্বারা বিন্দুমাত্র মনে হচ্ছে না ও কিছু একটা লুকাচ্ছে। সেই রকম কিছু হলে ওর চোখে মুখে সেই ছাপ স্পষ্ট ফুটে উঠত। প্রথম যদি এখানে থেকে থাকে তবে ওখানে ওটা কে ছিল? না, বাড়ির অন্য কারোর সাথে কথা বলতে হবে এই বিষয়ে, নয়তো আজকে আর পেটের ভাত হজম হচ্ছে না প্রতিশ্রুতির। বেডরুম থেকে বেরিয়ে গেল সে। তারপর ড্রয়িং রুমে আসলো। ড্রয়িং রুমে প্রথমে ছোট ভাই সার্থক বসে বসে টিভি দেখছে। ভাবিকে হন হন করে আসতে দেখে উঠে দাঁড়ালো সে। কি হয়েছে ভাবি? সব কিছু ঠিকঠাক আছে তো? তোমার আসতে তো রাত হলো কেন? সেসব কথা পরে হবে, আগে তুমি আমার একটা কথার উত্তর দাও ভাই। কথা? কি কথা বলো? আজ সন্ধ্যা থেকেই তো বাসায় আছো তুমি, তাই না? হ্যাঁ, কিন্তু কেন? আচ্ছা, তোমার ভাইয়া কি কোথাও বেরিয়েছিল সন্ধ্যার পরে বা তারও আগে? প্রতিশ্রুতির কথা শুনে হো হো করে হাসতে থাকে সার্থক। কি হলো, তুমি হাসছো কেন? আমি কি হাসার মতো কিছু বলেছি? সরি। হ্যাঁ, কি বললে তুমি? ভাইয়া সন্ধ্যার পরে বাসা থেকে বেরোতে হওয়ার ব্যাপারে কিছুই জানো না এখনো তুমি ভাবি? কি জানে না আমি? ও হলো একটা ভিতর হাড্ডি। সন্ধ্যার পরে বাথরুমে যেতে পর্যন্ত মানুষ লাগে ওর। একা একা যেতে পারে না। বাসা থেকে বের হওয়া তো দুঃস্বপ্ন। বুঝেছি। আজকে বেরিয়েছিল কি না বলো।
না, আমি তো দেখিনি। সন্ধ্যার পরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করেই ছিল। আমি 2 মিনিট আগে চা দিয়ে আসলাম। ও তাই? আচ্ছা, তুমি এই প্রশ্ন কেন করছো সেটা তো বললে না। ভাইয়াকে বাইরে দেখেছিলে নাকি? না কিছু না, তুমি টিভি দেখো, আমি আসছি। আর আমি যেগুলো জিজ্ঞেস করেছি তোমার ভাইয়ের সাথে শেয়ার করো না আবার। আচ্ছা, বলবো না। সার্থক আবার টিভি দেখায় মনোনিবেশ করে। প্রতিশ্রুতি সিঁড়ি বেয়ে উপরে চলে আসে। পরের দিন সকালবেলা টিভি খুলতে আরও একটা ব্রেকিং নিউজ। আবারও একটা পরিকল্পিত ধর্ষণ এবং খুন। যদিও এবার অপরাধীর থেকে কোনো ক্লু শনাক্ত করা হয়নি। সবথেকে অবাক করা ব্যাপার, ধর্ষণটা সেই জায়গায় হয়েছে যেখানে প্রথমকে গতকাল রাতে দেখেছিল প্রতিশ্রুতি। সেই জায়গায় গত রাতে একটা মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিশের ধারণা এটা ওই সিরিয়াল রেপিস্টের কাজ। হন্যে হয়ে পুলিশ খুঁজছে তাকে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। অপরাধী এত পরিকল্পিত আর সূক্ষ্মভাবে কাজগুলো করছে, পুলিশ তার পর্যন্ত পৌঁছানোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। প্রথম খুন খারাপি, রক্তারক্তি, ধর্ষণ এগুলো সহ্য করতে পারে না। প্রতিশ্রুতি লক্ষ্য করলেও টিভি নিউজ দেখে ভীষণ ভয় পেয়ে আছে সে। এমন একটা মানুষ ধর্ষণের মতো কাজ করতে পারে, এটা সত্যি বড্ড অবাস্তব আর অবিশ্বাস্য। বিকেলবেলা বাড়ির ছাদে বসে আছে প্রতিশ্রুতি। একা বসে বসে পুরো দিনের ঘটনাগুলোর কথা ভাবছে সে। হঠাৎ নিচের দিকে চোখ পড়তেই দেখতে পায় প্রথম গ্রাউন্ড ফ্লোর থেকে বেরিয়ে রাস্তার সামনে এসে দাঁড়ালো। তারপর চারদিকটা ভালো করে তাকাতে থাকে। ওর আচরণ বড্ড সন্দেহজনক মনে হচ্ছে প্রতিশ্রুতির কাছে। কেমন যেন একটা আতঙ্ক বা লুকোচুরি ভাব দিয়ে দাঁড়িয়ে আছে ওর স্বামী। চারদিকটা চোরের মতো ভাবে তাকিয়ে বা দেখছে কেন? কি ঘটছে ব্যাপারটা দেখতে হয়, এই ভেবে প্রতিশ্রুতি তাড়াতাড়ি ছাদ থেকে নেমে গেল। তারপর লিফট করে সোজা গ্রাউন্ড ফ্লোরে। ওর চোখের সামনে থেকে প্রথমে একটা ক্যাবে উঠে পড়ে। তারপর ড্রাইভারকে নির্দেশ করতে সে এগিয়ে যায় সামনে। না, কিছু তো একটা হচ্ছে। আমার এক্ষুনি প্রথমকে পিছু করতে হবে, দেখতে হবে ও ঠিক কোথায় যাচ্ছে আর কি করতে চাইছে। এখন আর হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। তারপর সেও একটা ট্যাক্সি করে প্রথমকে ফলো করতে থাকে। রাস্তায় গাড়ি সংখ্যা কম ছিল বলে খুব সহজেই প্রথমকে ফলো করা যাচ্ছিল, নয়তো এতক্ষণে হয়তো গাড়ির ভিড়ে হারিয়ে ফেলতো সে। হঠাৎ মনে হলো প্রথমের গাড়িটা থেমে গেল। কাছে এসে দেখলো সত্যিই তাই। গাড়ি থামিয়ে প্রথমে একটা বিল্ডিংয়ের ভেতরে ঢুকলো। ঢোকার আগে চারপাশটা তাকিয়ে নিল সে। এই দৃশ্য দেখে প্রতিশ্রুতিও তার গাড়ি থামিয়ে বিল্ডিংটার সামনে এসে দাঁড়ালো। সে ভাবছে এখন তার ভেতরে যাওয়া ঠিক হবে কিনা। কি করব বুঝতে পারছি না, ভেতরে যাব না এখানেই দাঁড়িয়ে থাকবো। কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে ভেতরে কি হচ্ছে জানবো কি করে? আর প্রথম ওই বা লুকিয়ে একা একা এমন একটা ফাঁকা জায়গায় কেন আসলো? জানতে হবে আমায়। নিজের মন থেকে অনুমতি নিয়ে বিল্ডিংয়ের ভেতরে ঢুকলো প্রতিশ্রুতি। বিল্ডিংয়ের কাজ এখনো শেষ হয়নি। ভেতরে তেমন লোকজন আছে বলেও মনে হচ্ছে না। এমন একটা জায়গায় প্রথমের কি কাজ মাথাতেই ঢুকছে না। ধীরে ধীরে সন্তর্পণে পা টিপে টিপে এগিয়ে যেতে লাগলো প্রতিশ্রুতি। কোথাও প্রথমকে দেখা যাচ্ছে না, তবে এই বিল্ডিংয়ের ভেতরে ও ঢুকেছে এটা নিশ্চিত। হঠাৎ একটা পায়ের আওয়াজ ভেসে আসলো প্রতিশ্রুতির ভেতর থেকে। আচমকা ভয়ে আটকে উঠল সে। পেছনে তাকাতে যাবে ঠিক তখন পেছন থেকে তার মাথায় সজোরে আঘাত করলো। মুহূর্তেই একটা অস্ফুট চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল প্রতিশ্রুতি। চোখ মেলেই নিজেকে একটা রুমের ভেতরে আবিষ্কার করলো প্রতিশ্রুতি। মাথায় প্রচণ্ড ব্যথা করছে তার। তবে জায়গাটা ভীষণ পরিচিত মনে হলো তার কাছে। মনে হচ্ছে আগেও যেন এই জায়গাতে এসেছে, কিন্তু এ অবস্থা ঠিক মনে করতে পারছে না। একটু পরে ঘরের ভেতরে কেউ এসে ঢুকলো। লোকটাকে দেখেই মুহূর্তে চমকে উঠল প্রতিশ্রুতি। এ কি তুমি? আমি তোমার বাড়িতে এলাম কি করে? তার আগে বলো, ওই বিল্ডিংয়ে কি কাজ ছিল তোমার? আর কারা ছিল ওরা? কেউ একটা তোমার মাথায় আঘাত করে ফেলে রেখে দিয়েছিল। ক্রমে ক্রমে সব কিছু মনে পড়তে থাকে প্রতিশ্রুতির। প্রথমকে ফলো করতে করতে সে বিল্ডিং পর্যন্ত পৌঁছানো, তাকে খুঁজতে থাকা, তারপরে পেছন থেকে কারোর দ্বারা মাথায় আঘাত, সব কিছু পরিষ্কার হতে থাকে প্রতিশ্রুতির কাছে। কি হলো, কোনো কথা বলছো না যে? কি বলবো আর আমি? আচ্ছা তুমি আমায় বাঁচিয়ে এনেছো তাই না, কিন্তু তুমি ওই জায়গাটা কি করে পৌঁছালে? কি করে পৌঁছালাম মানে? আমি ওখানেই ছিলাম।
তুমি তো আমার পেশাটা জানো, নাকি আমার সাথে সাথে সেটাও ভুলে গেছো? আমি তোমাকে আজও ভুলিনি নির্জন। আর তুমি যে একজন ইঞ্জিনিয়ার সেটাও ভুলিনি। বাহ, ধন্য হলাম তোমার মুখে নিজের নামটা উচ্চারিত হতে শুনে। ইনসাল্ট করছো আমায়? তোমায় ইনসাল্ট করার স্পর্ধা আছে আমার? তবে কি অভিমান করেছো আমার উপরে? অভিমান? কারোর ওপর অভিমান করার জন্য অধিকার বোধের প্রয়োজন হয় শ্রুতি। আমার কি অধিকার আছে তোমার উপর অভিমান করার? আমি এখন কে হই তোমার? আজ হয়তো অধিকার নেই, কিন্তু একদিন তো ছিল। ও ছিল বলছো, তাও ভালো। এখন পর্যন্ত সবকিছু ভুলে যাওনি, মনে রেখে দিয়েছো। একদম মজা করো না আমার সাথে প্লিজ। ওকে, সরি সরি। বাই দ্য ওয়ে, তুমি তো এখনো বললে না ওই বিল্ডিংয়ে কেন গেলে তুমি, আর ওরা কারা ছিল তোমায় আঘাত করে ওভাবে? আমি জানি না ওরা কারা ছিল। হ্যাঁ জানো না, কিন্তু একটা আন্দাজ তো করতে পারো নাকি? দেখো, আমি বিল্ডিংটা দেখার কাজেই আজকে গিয়েছিলাম ওখানে। গিয়ে দেখি তুমি অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছো, আর তখন 2 বা 3 জন লোক বেরিয়ে যায় সেখান থেকে। তোমার দিকে অ্যাটেনশন দেওয়ার কারণে ওদেরকে ধরতে পারলাম না। নির্জন প্রতিশ্রুতির প্রাক্তন প্রেমী। ওদের একসময় দুজন দুজনকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন ছিল, কিন্তু বিধি বাম কোনো কারণে সেই স্বপ্ন আর পূরণ হলো না। প্রতিশ্রুতি আজ অন্য ঘরের বউ। সে কি করে নির্ঝরের কাছে নিজের স্বামীর উপরে সন্দেহের কথা বলে? সেটা মোটেও সমীচীন হবে না। তবে ওই বিল্ডিংয়ে প্রথম ছিল এটা তো নিশ্চিত। প্রতিশ্রুতিকে আঘাত কি করলো? আর আঘাত যখন করলোই, সেটা প্রথমের কোনোভাবে চোখে পড়লো না কেন? চোখে পড়লে আজ আর এই মুহূর্তে নিজের প্রাক্তন প্রেমিকের ঘরে শুয়ে থাকতে হতো না প্রতিশ্রুতিকে। তুমি কি কিছু ভাবছো শ্রুতি? আচ্ছা, হতে পারে তোমার কোনো প্রাইভেট বিষয়। আমি আর প্রশ্ন করে বিব্রত করতে চাইছি না তোমায়। আমি শুধু চাই তুমি শুধু সুস্থ থাকো আর ভালো থাকো। একটা প্রশ্ন করি তোমায়, কিছু মনে করো না। বলো। বিয়ে করনি নাকি এখনো সিঙ্গেল? বিয়ে? হাসালে শ্রুতি। কি মনে হয় জানো, আমার ভাগ্যে সংসার করা নেই। যদি থাকতো আজকে। কি থেমে গেলে কেন? কি আজকে? না কিছু না, আমার মনে হয় তোমার এখন বেরোনো উচিত। জানি যেতে হয়তো কষ্ট হবে, তাও যেতে হবে। তুমি আমায় পৌঁছে দেবে একটু? তোমার শ্বশুরবাড়ির লোকজন, বিশেষ করে তোমার স্বামী আমাদের একসাথে দেখলে মাইন্ড করবে না তো আবার? না, ওরা সেরকম মানুষ নয়, কেউ কিছু মনে করবে না। আচ্ছা চলো, দেখা যাক কি হয়। নির্জন সত্যি খুব ভালো মনের মানুষ। প্রতিশ্রুতি ভাবতেও পারেনি ও বিয়ের পরও এতটা ভালো ব্যবহার করবে ওর সাথে। তাও আজকে এক প্রকার জীবন বাঁচালো। প্রতিশ্রুতি সৃজনের সাথে বাইরে বেরিয়ে পড়ল। ওরা দুজন একটা ট্যাক্সি নিল। বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় ঘন্টাখানেক লাগলো। নির্জন যদিও বাসা পর্যন্ত গেল না, রাস্তার মোড়ে ছেড়ে দিয়ে আসলো প্রতিশ্রুতিকে। মাথায় ব্যান্ডেজ নিয়ে বাসায় ঢুকলো প্রতিশ্রুতি। প্রথম নিজের স্ত্রীকে আহত অবস্থায় দেখে বেশ ঘাবড়ে গেল। শ্রুতি, কি হয়েছে তোমার? তুমি আঘাত পেলে কি করে? এবার সত্যি সত্যি আর নিজেকে সামলে রাখতে পারল না প্রতিশ্রুতি। আমার কি হয়েছে না হয়েছে সেটা আপনার না জানলেও চলবে। তার আগে বলুন, আপনি আজকে বাসা থেকে বেরিয়ে কোথায় গিয়েছিলেন? এ কি, কি হলো? তুমি এভাবে রেগে কথা বলছো কেন? আমি কোথায় গিয়েছিলাম মানে? আমি স্পষ্ট দেখেছি আপনাকে বাসা থেকে বেরিয়ে যেতে। মিথ্যে বলার চেষ্টা একদম করবেন না। আমি কোথাও জানি শ্রুতি, বিশ্বাস করো আমায়। আর তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? কি হয়েছে বলবে? প্রথমের সাথে এখন এইভাবে কথা বলা সত্যি ঠিক হচ্ছে না। মাথা গরম করে ভুলভাল স্টেপ নিলে বিপদ আরও বাড়বে। এর থেকে যা করার ঠান্ডা মাথায় সংযত হয়ে করাটাই উত্তম। এই ভেবে নিজেকে শান্ত করল প্রতিশ্রুতি। না কিছু হয়নি, আমি ঠিক আছি। কিছু হয়নি মানে? তোমার মাথায় ব্যান্ডেজ কেন? বলছি, আগে এক গ্লাস পানি আনুন আমার জন্য প্লিজ, খুব তেষ্টা পেয়েছে। প্রথমে কিচেনে ছুটে যায় পানি আনার জন্য। প্রতিশ্রুতি প্রথমকে যতই দেখছে ততই অবাক হচ্ছে। কতটা কেয়ারিং ও। স্ত্রীকে আহত অবস্থায় দেখে ওর চেহারায় বদলে গেছে একেবারে, যেন নিজের সবটুকু উজাড় করে দিতে চাইছে। এমন একটা মানুষকে সন্দেহ করতেও মন বাধা দিচ্ছে প্রতিশ্রুতির। কিন্তু আজকে সে প্রথমকে নিজের চোখে সন্দেহজনকভাবে বেরিয়ে যেতে দেখেছে। ওর সে দেখা মিথ্যে হয় কি করে? একটু পরে প্রথমে এক গ্লাস পানি নিয়ে ছুটে এলো। প্রতিশ্রুতি পানির গ্লাসটা হাতে নিয়ে ডক ডক করে পুরোটা সাবার করে দিল।
তারপর ধীরে ধীরে সোফার উপরে গিয়ে বসলো। আচ্ছা, কি হয়েছে এবার তো বলো। তোমার মাথায় আঘাত লাগলো কি করে? কি করেছে অবস্থা তোমার? আমি জানি না। জানো না? জানো না মানে কি? আমি সত্যিই জানি না। কিন্তু কেউ তোমাকে কেন মারতে যাবে? আর বাঁচালোই বা কে তোমায়? আমি বলতে চাইছি তোমার চিকিৎসা কে করলো? নির্জন আমায় দেখতে পেয়ে ওর বাসায় নিয়ে যায়, সেখানেই ট্রিটমেন্ট হয় আমার। প্রতিশ্রুতির প্রাক্তনের নাম নির্জন। গত পর্বে তাড়াহুড়ো করে লিখতে গিয়ে নাম বিভ্রাট করে ফেলেছি, এ কারণে আন্তরিক দুঃখিত। নির্জনের কথা শুনে যেন অবাক হলো প্রথম। নির্জন? নির্জনকে? ইস, মুখ ফসকে এভাবে নির্জনের নামটা বেরিয়ে আসা ঠিক হয়নি, কিন্তু এখন ওর কথা চেপে গেলে প্রথম আরো বেশি করে সন্দেহ করবে হয়তো। কি হলো বলো? নির্জন আমার এক পুরনো বন্ধু। মাঝখানে দীর্ঘদিন পরিচয় ছিল না ওর সাথে, আজকে বহু বছর পরে দেখা হলো। ওই আমায় উদ্ধার করে ওর বাসায় নিয়ে যায়। ও আচ্ছা, বুঝতে পারলাম। কিন্তু তুমি কখনো আমায় সেই ভদ্রলোকের কথা বলনি? বলিনি, কারণ বলার প্রয়োজন হয়নি। তাছাড়া আমি নিজেও ভুলে গিয়েছিলাম, ওকে মাথায় ছিল না। আচ্ছা, যা হয়েছে হয়েছে। তুমি ভালোই ভালো বাসায় ফিরে এসেছো, এই অনেক। এবার বেডরুমে চলো, রেস্ট নেবে। প্রথম প্রতিশ্রুতিকে নিয়ে বেডরুমে চলে গেল, তারপর ওকে বিছানায় শুইয়ে দিল। প্রতিশ্রুতি এখন পুরোপুরি সুস্থ বলা যায়। এদিকে তখন সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। একটু পরে নির্জনের কল আসলো প্রতিশ্রুতির ফোনে। এমনিতেও প্রথম নেই এখন রুমে, তাই নির্দ্বিধায় ফোন রিসিভ করলো প্রতিশ্রুতি। বাসায় পৌঁছেছো তো ঠিকমতো? হ্যাঁ, পৌঁছেছি। শরীরের কি অবস্থা এখন তোমার? এই তো মোটামুটি, অনেকটাই ভালো। কি করছো এখন? খাবার দাবার খেয়েছো কি? না, এখনো খাইনি। প্রথম, আমার হাজবেন্ড আর ওর ছোট ভাই, ওরা দুইজন রান্না করছে। বাহ, ভালোই তো। ওরা তোমার খুব টেক কেয়ার করে, তাই না? হ্যাঁ করে। আচ্ছা, তুমি কোথায় এখন? বাসায়? না, আমি অফিসে আছি, একটু পরে বাসায় ফিরবো। ঠিক আছে, কাজ শেষ করে বাসায় যাও। আমি দেখি ওদের কত দূর হলো। ওকে, গুড বাই, টেক কেয়ার। ফোনটা রেখে কিচেনের দিকে গেল প্রতিশ্রুতি। ওদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যে। সবাই খেয়ে দিয়ে যে যার রুমে চলে গেছে। সার্থক ওর ঘরে আছে, এদিকে প্রথম আর প্রতিশ্রুতি ওদের ঘরে। তখন রাত 10টা ওভার। তুমি কিন্তু আমাকে সেই জিনিসটা শেখালে না। কোন জিনিসটা? আরে ওই যে সেদিন বাসুরাতে তোমায় যেটা জিজ্ঞেস করেছিলাম। ও, মেয়েদের সন্তান কি করে হয় তাই তো? হুম। কি করে শিখাতাম? আপনি তো নিজেই আমাকে কথা শুনিয়ে উঠে গেলেন। ওটা তো লজ্জার কারণে বলেছিলাম। তো আজকে লজ্জা করছে না? হ্যাঁ, করছে, তবে কম, একটু একটু। আপনি আমার সাথে মজা করেছেন তাই না? আমি জানি আপনি সব জানেন, সব বুঝতে পারেন, শুধু শুধু বোকা বানালেন আমায়। না, বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। আর তোমাকে বোকা বানানোর কোনো ইচ্ছে নেই আমার। সত্যি বলছেন? আমার কিন্তু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, সত্যি বলছি। ঠিক আছে, তবে শেখাচ্ছি। এই বলে প্রতিশ্রুতি ঝপ করে প্রথমের উপরে উঠে পড়ল। ভয়ে যেন প্রথমের কাচুমাচু অবস্থা। কি হলো? এত ভয় পেলে চলে? আমার বুক কাঁপছে, প্লিজ ছেড়ে দাও আমায়। না, আজকে আর ছাড়ছি না আপনাকে। আজকে আমি শিখিয়েই ছাড়বো। আর শুধু শিখাবো না, আজকে আপনাদের সন্তানের থাক, যাকে সে কথা। প্রতিশ্রুতি প্রথমের শার্টটা খুলে ফেলল, এরপর ওর মুখের কাছাকাছি গিয়ে ঠোঁটের উপর একটা চুমু দিল। যে পুরুষ কোনো মহিলার সংস্পর্শে এতটা নাজেহাল হয়ে পড়ে, সে আর যাই হোক রেপ করতে পারবে না, তাও আবার সিরিয়াল রেপিস্টের মতো কিছু। এটা অসম্ভব। যাই ঘটে যাক না কেন, প্রথমের উপর থেকে সব সন্দেহ যেন দূরীভূত হয়ে যাচ্ছে প্রতিশ্রুতি। প্রথমে লজ্জা আর ভয় কেটে যাচ্ছে ধীরে ধীরে। প্রতিশ্রুতি 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল নিজের স্বামীকে। তারপরে তার মাথাটা চেপে নিজের গলার অঞ্চলের সাথে মিলিয়ে একাকার করে নিল। প্রথম একটা চাদর টেনে নেয় ওদের দুজনের উপরে। এরপর আর কারো মুখে কোনো কথা বেরোলো না, শুধু ভালোবাসার আদান প্রদানের পালাবদল চলতে থাকে। তার রেশ ধরে মাঝে মাঝে নরম খাটের বিছানাটা আন্দোলিত হচ্ছিল, তার সাথে সাথে দুজন নর নারীর নিঃশ্বাসের শব্দ। এরপর আর কি হয়েছে না হয়েছে পাঠকরা নিজ দায়িত্বে বুঝে নেবেন। রাত প্রায় 1টা। হঠাৎ ঘুম ভেঙে গেল প্রতিশ্রুতির। পাশ ফিরে দেখে প্রথম নেই বিছানায়। বুকটা যেন ধরফর করে উঠল তার। কি হলো ব্যাপারটা? এত রাতে প্রথম কোথায় গেল? বাথরুমে গেলেও তো একা যায় না কখনো।
লাইটটা অন করে চারদিকে খুঁজতে লাগলো প্রতিশ্রুতি। ঠিক তখন একটা ফোন কলের মৃদু আওয়াজ আসলো। এটা তো প্রথমের ফোনের রিংটোন মনে হচ্ছে। তার মানে ওর ফোন ঘরেই আছে। ফোনটার কোথাও না, প্রথমের বালিশের নিচেই ছিল, তাই শব্দটা স্পষ্ট আসছিল না। কিন্তু এত রাতে প্রথমকে কে আবার ফোন দিল? কি এমন কথা আছে তার সাথে, তাও এত রাতে? কৌতূহল বশত ফোনটা রিসিভ করলো প্রতিশ্রুতি। ওপাশ থেকে একটা সুপরিচিত কণ্ঠ ভেসে আসলো তার কানে। কণ্ঠস্বরটা শুনে যেন মাথায় বাজ পড়ল প্রতিশ্রুতির। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে, কারণ আওয়াজটার কারোর নয়, নির্জনেরই ছিল। তার মানে নির্জনের প্রথম এরা একে অপরকে চেনে, কিন্তু সেটা কি করে সম্ভব হতে পারে? আর ওরা একে অপরকে চিনবেই যখন, দুজনের কেউ স্বীকার করলো না কেন সেটা? কি এমন সম্পর্ক আছে ওদের দুজনের ভেতর? কণ্ঠস্বরটা শুনে যেন মাথায় বাজ পড়ল প্রতিশ্রুতির। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে, কারণ আওয়াজটা আর কারোর নয়, নির্জনের ছিল। তার মানে নির্জনের প্রথম এরা একে অপরকে চেনে, কিন্তু সেটা কি করে সম্ভব হতে পারে? আর এরা একে অপরকে চিনবেই যখন, দুজনের কেউ স্বীকার করলো না কেন সেটা? কি এমন সম্পর্ক আছে ওদের দুজনের ভেতর? কিন্তু এই সময় আর এত রাতে প্রথম কোথায় গেল? প্রতিশ্রুতি খুঁজতে থাকে। হঠাৎ অন্ধকারে কারোর সাথে একটা ধাক্কা খেলো সে, অমনি আটকে উঠল। কে কে এখানে? আমি প্রথম, তোমার হাজব্যান্ড। আপনি আপনি এত রাতে কোথায় গিয়েছিলেন? আমি এদিকে খুঁজে মরছি আপনাকে। কোথায় আর যাবো, একটু ছাদে গিয়েছিলাম। আপনি সাদে গিয়েছিলেন রাতে, আর তাও একা একা? আচ্ছা, এখন কি অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে? আগে ঘরে চলো। প্রথম আর প্রতিশ্রুতি ওদের বেডরুমে আসলো। প্রতিশ্রুতির হাতে নিজের ফোনটা দেখে বেশ অবাক হলো প্রথম। হে কি, এটা আমার ফোন, তুমি আমার ফোন নিয়ে কি করছো? কেন? ফোনটা ধরে খুব অন্যায় করে ফেলেছি বোধহয়। নাই, অন্যায়ের কথা জানি না, তুমি আমার ফোন ধরলে কেন? আগে তার উত্তর দাও। প্রথম, আমি আপনার স্ত্রী হই, আপনার কোনো জিনিসের উপর পূর্ণ অধিকার আছে আমার। তুমি এরপর আমাকে না বলে কোনো জিনিসে হাত দেবে না। আমি বুঝতে পারছি না কি এমন আছে এই ফোনে, আর আপনি মনে হয় ভয় পেয়ে আছেন আমি ফোনটা ধরাতে। আচ্ছা, কেউ কি কল দিয়েছিল নাকি? কেন? কেউ কল দেবার কথা ছিল নাকি? প্রতিশ্রুতি কল লিস্ট থেকে নির্জনের নম্বরটা মুছে ফেলেছে, যাতে প্রথম কিছু বুঝতে না পারে, কারণ সে চায় না প্রথম কোনো কারণে সন্দেহ করুক তাকে। তবে ও আরও বেশি সতর্ক হয়ে যেতে পারে, তখন আর চাইলেও কিছু জানতে পারবে না প্রতিশ্রুতি। একবার ভেবেছিল নিজের স্বামীর কাছে নির্জনের কথা জিজ্ঞেস করবে, কিন্তু পরে ভেবে দেখলো প্রথম কিছুতেই নির্জনের সাথে ওর সম্পর্কের কথা স্বীকার করবে না। সেটা করার হলে বিকেলে এভাবে চিনেও না চেনার ভান করতো না। কি হলো বললেন না যে? বিশেষ কারো ফোন করার কথা ছিল নাকি? না, কে আর ফোন করবে আমার কাছে, তাও এত রাতে? দেখো, আমার পার্সোনাল জিনিসে কেউ হাত দিক, এটা ঠিক পছন্দ করি না আমি। আমি ছোটোবেলা থেকে এরকম। তুমি প্লিজ আমার ব্যবহারে কষ্ট পেও না। প্রতিশ্রুতি স্পষ্ট দেখতে পাচ্ছে প্রথম মিথ্যে কথা বলছে, কিন্তু এই মুহূর্তে কিছু বলতে পারছে না তাকে। ওর চোখ মুখ দেখে স্পষ্ট বুঝতে পারছে প্রথম বেশ ভয় পেয়ে আছে। হয়তো নির্জনের সাথে ওর যোগাযোগের কথা প্রতিশ্রুতি জেনে গেল কিনা, সেজন্য ভয় পাচ্ছে। ঠিক আছে, তুমি যখন চাইছো না তোমার পার্সোনাল কোনো জিনিসে হাত দেবো না আমি, কিন্তু এত রাতে সাথে কেন গিয়েছিলে, তাও একা একা? সেটা তো বললে না আমায়। আমি শুনেছি তুমি অন্ধকারে ভীষণ ভয় পাও। এমনি ভালো লাগছিল না, তাই ছাদে গিয়েছিলাম। একবার ভেবেছিলাম তোমায় ডেকে তুলবো, পরে কিছু একটা ভেবে একাই চলে গেলাম, আর কিছু না। প্রথমের এই কথার ভেতরেও যেন কোথাও মিথ্যের গন্ধ পাচ্ছে প্রতিশ্রুতি। ও কিছুতেই বিশ্বাস করতে পারছে না নিজের স্বামীর কথা। প্রথমকে অবিশ্বাস বা সন্দেহ করার কোনো ইচ্ছে নেই প্রতিশ্রুতি। ও বারবার চায় ওর নিজের স্বামীর প্রতি সকল অবিশ্বাস সন্দেহ যেন ভুল প্রমাণিত হয়। তবে হেরে গিয়েও জিতে যায় প্রতিশ্রুতি। কিন্তু প্রথমের কার্যক্রম বারবার ওকে সন্দেহ করতে বাধ্য করে। আজকে নির্জনের ফোন কল ওর সন্দেহকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, ওটা নির্জনের ফোন কল ছিল তো, নাকি বুঝতে কোনো ভুল হলো প্রতিশ্রুতির? যদিও নির্জনের ফোন নাম্বার জানা নেই, তার সন্দেহটা করা হয়েছে শুধু কণ্ঠস্বর থেকে। পরের দিন সকালবেলা আবারও সে একই ব্রেকিং নিউজ। রাতে এক কিশোরীকে ধর্ষণ। মেয়েটার বয়স 14 বছর। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার মৃত্যু ধর্ষণের কারণেই হয়েছে, আলাদা করে খুন করা হয়নি তাকে। পুলিশ হন্যে হয়ে খুঁজছে সেই সিরিয়াল রেপিস্টকে, কিন্তু কোথাও তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না।
অদ্ভুত ব্যাপার, এই কোণটা খুব বেশি দূরে নয়, প্রথমদের বাসা থেকে খানিক দূরেই হয়েছে। আর একটা বিষয় লক্ষ্য করলো প্রতিশ্রুতি, আর সেটা হলো বাসার মেইন গেট খোলা। এত সকালে সাধারণত গেট খোলা হয় না বাসার। কেয়ারটেকারকে ডেকে তুলল প্রতিশ্রুতি। আঙ্কেল, এত সকাল সকাল গেট খোলার কারণ কি? আপনাকে তো বলা হয়েছিল 7টার পরে গেট খুলতে। আমি গেট খুলবো কি আর মামনি? কালকে রাতে চাবি তো আমার কাছে ছিল না। চাবি আপনার কাছে ছিল না মানে? কার কাছে ছিল তবে? সন্ধ্যাবেলা বড় মালিক মানে তোমার হাজবেন্ড চাবিটা নিয়ে নিয়েছিল আমার কাছ থেকে। কেয়ারটেকারের কথা শুনে বেশ অবাক হলো প্রতিশ্রুতি। আপনার কাছ থেকে চাবি নিয়েছে মানে? আমি যতদূর জানি বাসায় তো ডুপ্লিকেট চাবি আছে। তবে বড় সাহেব বললেন চাবিটা নাকি হারিয়ে গেছে, তাই উনি আমার থেকে চাবি নিয়ে নিয়ে এলেন। আচ্ছা, আপনি চাবি নেবার কারণ জিজ্ঞেস করেননি? না, জিজ্ঞেস করিনি তো। আর আমি কেনই বা জিজ্ঞেস করতে যাব মামনি? মালিকের নিশ্চয়ই কোনো কাজ ছিল, তাই নিয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি, আপনি যান। প্রতিশ্রুতি নিশ্চিত প্রথম রাতে বাইরে বেরিয়েছিল, তার মানে ওর ছাদে যাওয়ার কথা মিথ্যে ছিল। কিন্তু এত বড় একটা মিথ্যে কেন বলল প্রথম? কিছুই মাথায় ঢুকছে না প্রতিশ্রুতির। না, প্রথমকে বড্ড ছাড় দেওয়া হয়ে যাচ্ছে। ওকে এবার কিছু জিজ্ঞেস করতেই হবে। ওর থেকে রাতে বাসা থেকে বেরিয়ে যাবার কারণ জানতেই হবে, তাতে যাই হয়ে যাক। এই ভেবে প্রতিশ্রুতি গেট থেকে বাসার সিঁড়ির দিকে পা বাড়াবে, ঠিক তখন একটা লোক এলো। তার হাতে একটা পার্সেল। পার্সেলটা প্রতিশ্রুতির নামে। লোকটা পার্সেল দিয়ে চলে গেল। গেটের সামনে দাঁড়িয়ে পার্সেলটা খুলল প্রতিশ্রুতি। এর ভেতরে একটা চিঠি আছে মনে হচ্ছে। খোলার পরে তার ধারণা সঠিক প্রমাণ হলো। চিঠিটা খুলতেই দেখলো ভেতরে কয়েকটা লাইন লেখা। 249টা ডান, আর একটা মাত্র রেপ বাকি, তবেই 250 হবে। আর এটাই হবে আমার জীবনের শেষ রেপ, আর সেটা তোমার দ্বারা পূর্ণ হতে চলেছে। তৈরি থেকো। লেখাগুলো পড়ে ভয়ে আর আতঙ্কে হাত পা কাঁপতে লাগলো প্রতিশ্রুতির। চিঠিটা কে পাঠালো তার কাছে? তার কোনো নাম বা ঠিকানা উল্লেখ নেই। তবে যেই পাঠাক না কেন, সে যে একজন ভয়ঙ্কর সাংঘাতিক লোক এই বিষয়ে কোনো সন্দেহ নেই। হঠাৎ প্রতিশ্রুতির মনে হলো কেউ যেন ওর সামনে এসে দাঁড়ালো। মুহূর্তে চমকে উঠল সে। কি হলো? এত সকালে গেটের সামনে দাঁড়িয়ে কি করছো? না, কিছু না, কিছু না মানে? এমনি এলাম। আচ্ছা, তোমার হাতে কি ওটা? সর্বনাশ, এবার প্রথমকে কি উত্তর দেবে প্রতিশ্রুতি? এই চিঠিটা কিছুতেই দেখানো যাবে না ওকে। না, কিছু না। কিছু না বললেই হলো? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একটা চিঠির মতো কিছু আছে তোমার হাতে। আরে, এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু না, ছেড়ে দাও। ঠিক আছে, দেখাও আমাকে। হ্যাঁ, দেখবো। তার আগে বলো তো, গতকাল রাতে কোথায় গিয়েছিলে তুমি? গত রাতে গিয়েছিলাম মানে? কোথায় যাবো আমি? দেখো, আমি কিন্তু কেয়ারটেকারের কাছ থেকে জেনেছি গেটের চাবিটা তোমার কাছেই ছিল, আর সকালে এসে দেখতে পেলাম গেটটা খোলাই আছে। তার মানে কি দাঁড়ালো? প্রতিশ্রুতির মুখ থেকে কথাগুলো শোনার পরে যেন এক প্রকার ঘাবড়ে গেল প্রথম। তুমি কি সন্দেহ করছো আমায় কোনো কারণে? না, তোমার সন্দেহ কেন করব আমি? শুধু এইটুকুই জানতে চেয়েছি রাতে কোথায় গিয়েছিলে তুমি। তুমি তো জানো গত রাতে একটা ধর্ষণ হয়েছে আমাদের এলাকায়। হ্যাঁ, নিউজে দেখলাম, কিন্তু রাতে কোথাও যাইনি আমি। গেটটা আমি কিছুক্ষণ আগেই খুললাম। ইনফ্যাক্ট সার্থক বেরিয়েছিল জগিং করতে। তুমি তো জানো ও সকালে জগিংয়ে বের হয়। আজ একটু আগেই বের হয়েছিল মনে হয়। এবার কাগজটা দেখাও। আচ্ছা, আগে বাসায় চলো, পরে দেখাচ্ছি। এবার চলো। প্রতিশ্রুতি নিজের স্বামীকে কোনো রকম একটা বুঝ দিয়ে বাসায় নিয়ে গেল। প্রথমকে এই চিঠিটার ব্যাপারে কিছুই বলতে চায় না সে, তবে সমস্যা আরও বাড়তে পারে। আগে সে জানতে চায় চিঠিটা ঠিক কে পাঠিয়েছে। কার ইন্ধন আছে এ ব্যাপারে? কিন্তু যাই হয়ে যাক না কেন, মন থেকে ভয়টা যেন কিছুতেই কাটছে না প্রতিশ্রুতির। না জানি কখন কি হয়ে যায়। একটা অজানা বিপদের আশঙ্কায় প্রহর গুনতে হচ্ছে তাকে। এভাবেই সারাটা দিন কেটে গেল। রাতের বেলা প্রায় 1:30টার দিকে ঘুম ভেঙে গেল প্রতিশ্রুতির। হঠাৎ মনে হলো নিজের বাড়িতে নেই, একটা গাড়ির ভেতরে আছে, সে আর গাড়িটা চলছে। সবকিছু একটা দুঃস্বপ্নের মতো মনে হতে লাগলো প্রতিশ্রুতির কাছে। কিন্তু না, ধীরে ধীরে বুঝতে পারলো যা ঘটছে সব সত্য। কেউ প্রতিশ্রুতিকে একটা ট্যাক্সিতে বন্দি করে কোথাও নিয়ে যাচ্ছে, কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে আর কে নিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। প্রতিশ্রুতি এটাও বুঝতে পারছে ওকে অজ্ঞান করা হয়েছিল, আর অজ্ঞান করে গাড়িতে তোলা হয়েছে। চিৎকার করবার মতো শক্তিটুকু পাচ্ছে না সেই মুহূর্তে। গাড়িটা অনেকক্ষণ পরে থেমে গেল। দুজন অপরিচিত লোক এসে প্রতিশ্রুতিকে গাড়ি থেকে নামিয়ে নিল, তারপর একটা বাসার ভেতরে চলে গেল। জায়গাটা বেশ পরিচিত লাগছে প্রতিশ্রুতির কাছে। এ তো সেই ঘরটা যেখানে প্রথমবার ধর্ষণ করা হয়েছিল তাকে।
তার মানে আগের বার যে ব্যক্তি ধর্ষণ করেছিল তাকে, এটা তারই কাজ? তবে কি সকালবেলা চিঠিটা এখান থেকে এসেছিল? কেউ আছো? আমার কথা শুনতে পাচ্ছ কেউ? কেন নিয়ে এসেছো আমায় এখানে? চিৎকার করে বলতে থাকে প্রতিশ্রুতি, কিন্তু চারপাশ থেকে কোনো উত্তর এলো না। কি হলো, কথা বলছেন না কেন? দেখো, আমার সাথে চালাকি করার চেষ্টা করো না একদম। আমি জানি তুমি একজন সিরিয়াল রেপিট। দিনের পর দিন মেয়েদের ধর্ষণ করে তুমি তাদের খুন করছো। কেন করছো এগুলো? কি উদ্দেশ্য তোমার? আমার সামনে এসো। হঠাৎ একটা পরিচিত গলার আওয়াজ ভেসে আসলো ঘরের বাইরে থেকে। এই, তুমি এত কথা বলছো কেন? চুপ করবে? কি ভেবেছো তোমার চিৎকার চেঁচামেচি শুনে কেউ সাহায্য করতে ছুটে আসবে তোমায়? যদি তাই ভেবে থাকো তবে ভুল করছো তুমি। কে কে তুমি? আমায় এখানে নিয়ে এসেছো কেন তুমি? লোকটাকে উদ্দেশ্য করে বলে প্রতিশ্রুতি। আমি তোমাকে নিয়ে আসিনি, যা করার আমাদের বস করেছে। আর একটু অপেক্ষা করো, তিনি একটু পরেই চলে আসবে। বস? কে বস তোমাদের? সেটা নিজেই দেখতে পাবে, অবশ্য যদি তিনি চান। তবে হ্যাঁ, শুধু এইটুকু জেনে রাখো, তোমার সাথেও সেটাই হতে চলেছে যা বাকিদের সাথে হয়েছে। নিজের চরম সর্বনাশের জন্য অপেক্ষা করতে থাকো। ভয় আর আতঙ্কে প্রতিশ্রুতির প্রাণ ওষ্ঠাগত প্রায়। ওর অনুমান তার মানে সত্যি ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে প্রতিশ্রুতির সাথে। প্রতিশ্রুতি জানে না কে ওকে নিয়ে এসেছে এখানে, আর ও নিজের বাড়ি থেকে অজ্ঞান অবস্থায় গাড়ির ভেতরে চলে আসলো এটাও জানা নেই। প্রথমদের বাড়ি থেকেই তাকে কিডন্যাপ করা হয়েছে, এটা তো ঠিক, কিন্তু প্রথম, সার্থক, অন্যান্য লোকজন এরা কোথায় ছিল তখন? বাসার এত মানুষজনের চোখের আড়াল থেকে অন্য কেউ এসে প্রতিশ্রুতিকে কিডন্যাপ করলো কি করে? বিশেষ করে প্রথম? কিছুই মাথায় ঢুকছে না প্রতিশ্রুতির। একটু পরে দরজার বাইরে সেই লোকটা আবারও বলে উঠল, এই তো বস এসে গেছেন, বস এসে গেছেন আমাদের। প্রতিশ্রুতির কানে রুমের দরজাটা খোলার শব্দ ভেসে আসলো, সাথে সাথে পায়ের আওয়াজ। ভীষণ পরিচিত যেন সেই পায়ের আওয়াজ তার। অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না। লোকটা ধীরে ধীরে ঘরের ভিতরে ঢুকলো, পা টিপে টিপে এগিয়ে যেতে লাগলো প্রতিশ্রুতির দিকে। কে কে তুমি? সাহস থাকলে আমায় দেখা দাও। এভাবে অন্ধকারে লুকিয়ে আছো কেন? লোকটা কোনো জবাব না দিয়ে এগিয়ে চলল। আমার কাছে আসবে না একদম, দূরে থাকো, একদম দূরে থাকো আমার। সে প্রতিশ্রুতির কোনো কথাতেই ভ্রুক্ষেপ করলো না। কি আমার কথা কানে যাচ্ছে না? একদম কাছে আসবে না বলছি। লোকটা আরও কাছে আসলো প্রতিশ্রুতির। তারপর প্রতিশ্রুতির সাথে ধস্তাধস্তি শুরু হয় তার রীতিমতো। লোকটা প্রতিশ্রুতির সাথে খারাপ কিছু করতে চাইছে, কিন্তু কিছুতেই যেন পেরে উঠছে না ওর সাথে। পেছনের দিকে এগোতে এগোতে কিছু একটা হাত স্পর্শ করলো প্রতিশ্রুতির। সে বুঝতে পারলো লোহার ভারী কোনো জিনিস মনে হচ্ছে। নিজেকে বাঁচানোর একটা শেষ চেষ্টা করতেই হবে, তাতে যা হবার হোক। এই ভেবেই সে রডটা উঠিয়ে সজোরে লোকটার মাথায় আঘাত করলো। মুহূর্তে আটকে উঠল সে। প্রতিশ্রুতি বুঝতে পারলো তার মাথা ফেটে গেছে হয়তো। লোকটা একটু একটু করে নির্জীব হয়ে আসছে। সে প্রতিশ্রুতির উপরে জোর জবরদস্তি করার শক্তি হারিয়ে ফেলেছে। এটাই পালানোর মোক্ষম সুযোগ। এর দুর্বলতা সুযোগ নিয়ে পালাতে হবে প্রতিশ্রুতিকে। লোকটাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বিছানা থেকে উঠে পড়ল প্রতিশ্রুতি। তারপর এক দৌড়ে দরজার দিকে গেল। অদ্ভুত ব্যাপার, সেই লোকটা আর নেই সেখানে। তাই পালাতে আর কোনো অসুবিধে হলো না প্রতিশ্রুতি। বাড়িটা থেকে বের হয়ে সোজা রাস্তায় বেরিয়ে পড়ল প্রতিশ্রুতি। তারপর ছুটতে লাগলো। নিজের দীর্ঘশ্বাসের আওয়াজ নিজেই শুনতে পাচ্ছে সে। ছুটতে ছুটতে হঠাৎ সে রাস্তার মাঝখানে হোঁচট খেয়ে পড়ল। মনে হলো প্রথমের গলার আওয়াজ শুনল। শ্রুতি, শ্রুতি, তুমি এখানে? এত রাতে রাস্তায় কি করছো তুমি? আপনি এখানে এলেন কি করে? হাঁপাতে হাঁপাতে প্রথমকে জিজ্ঞেস করলো প্রতিশ্রুতি। আরে আমি খুঁজে মরছি তোমায়। এত রাতে তুমি বাসা থেকে বের হলে কেন বলো আমায়? আমি বাসা থেকে বের হইনি, কেউ জোর করে নিয়ে এসেছিল আমায়। কি বলছো কি তুমি এগুলো? কে জোর করে তোমায় আমার বাসা থেকে তুলে এনেছে? কে সে? তার নাম বলো। আমি তাকে দেখিনি, তবে সে এখনো আছে, পালাতে পারেনি নিশ্চয়ই। আপনি জানেন সে আর কেউই নয়, পুলিশ যে সিরিয়াল রেপিস্টকে খুঁজে বেড়াচ্ছে, এই সেই ব্যক্তি। ও মাই গড, কি বলছো তুমি এগুলো? তবে তো আমাদের ওকে হাতে নাতে ধরা উচিত। চলে আমি যাব তোমার সাথে, আমায় নিয়ে চলো। হ্যাঁ,
কিন্তু আমাদের এইভাবে যাওয়াটা একদম ঠিক হবে না। আপনি একটা কাজ করুন, পুলিশকে ফোন দিন, আমরা পুলিশ নিয়েই যাব। আজ ওর মুখোশ টেনে খুলে দেবার সুযোগ পেয়েছি, এটা কিছুতেই হারাতে চাই না। একদম ঠিক বলেছ, আমি পুলিশকেই ফোন করছি। কিন্তু তার ভেতরে ও যদি পালিয়ে যায়? না, ও পালাতে পারবে না, আমি নিশ্চিত। আপনি তাড়াতাড়ি ফোন করুন। প্রথম পুলিশ স্টেশনে কল করলো। আধা ঘন্টা বাদে পুলিশ আসলো। প্রতিশ্রুতি পুলিশ নিয়েও সে বাড়িটায় পৌঁছে গেল, সাথে ওর স্বামী প্রথমের দিকে তাকাতে পারছে না প্রতিশ্রুতি। বেচারা নিজের বউকে খুঁজতে খুঁজতে আধমরা অবস্থা। সেই বেডরুমের ভেতরে যেখানে প্রতিশ্রুতিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল সেখানে উপস্থিত হলো সবাই। রুমের লাইটটা অন করা হলো। সবাই দেখতে পাচ্ছে একটা লোক খাটের উপরে উপুর হয়ে পড়ে আছে। পুলিশ এগিয়ে গেল তার দিকে। তারপর লোকটাকে ধরে চিৎ করে শুয়ে দেওয়া হয়। তার চেহারা দেখে আটকে উঠল প্রতিশ্রুতি। এ তো নির্জনকে এই জায়গায় আর এই অবস্থায় দেখতে হবে স্বপ্নেও ভাবতে পারেনি প্রতিশ্রুতি। তার মানে সিরিয়াল রেপিস্ট আর কেউ নয়, নির্জন প্রতিশ্রুতির প্রাক্তন প্রেমিক। আর প্রতিশ্রুতি ওর হাতেই ধর্ষিত হয়েছিল আগে। পা থেকে যেন ধীরে ধীরে মাটি সরে যাচ্ছে প্রতিশ্রুতি। নিজেকে কিছুতেই সামলাতে পারছে না সে। ইতিমধ্যে প্রেস মিডিয়া একত্রিত হলো। লাইট ক্যামেরায় গোটা বাড়ি ঘিরে যায়। আর সেটা হবারই কথা। প্রায় 250 ধর্ষণ এবং খুন করা এবং সিরিয়াল রেপিস্ট হাতে নাতে ধরা পড়েছে। এর থেকে বড় ব্রেকিং নিউজ আর কি হতে পারে? বাড়ির সামনে প্রথমের সাথে দাঁড়িয়ে আছে প্রতিশ্রুতি। ভেতরে ডাক্তার দিয়ে নির্জনকে সুস্থ করানো হচ্ছে। একটু পরে গ্রেফতারিত অবস্থায় নির্জনকে নিয়ে বেরিয়ে আসলো পুলিশ। প্রতিশ্রুতি ভয়ে তাকাতে পারছে না ওর দিকে। নির্জন প্রচুর চিৎকার চেঁচামেচি করছে। আমায় ছেড়ে দিন, আমি কিচ্ছু করিনি, ছেড়ে দিন আমায়, আমি কিছু জানি না। সকল অপরাধী ধরা পড়ার পরে একই কথা বলে, তাই কেউ আর পাত্তা দিচ্ছে না ওর কথা। প্রতিশ্রুতির সামনে থেকে নির্জনকে নিয়ে যাওয়া হয়। নির্জন প্রতিশ্রুতিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, প্রতিশ্রুতি, বাঁচাও আমায়, আমায় ভুল বোঝো না, আমি তোমাকে ধর্ষণ করতে চাইনি, আমি কোনো ক্ষতি করিনি তোমার, বিশ্বাস করো। নির্জনের কথাগুলো শেলের মতো বিদ্ধ হচ্ছে প্রতিশ্রুতির কানে। একবার নির্জনের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল সে। যখন নির্জনকে গাড়িতে তোলা হয় শেষবারের মতো দেখার জন্য একবার ফিরে তাকালো প্রতিশ্রুতি। হঠাৎ একটা অদ্ভুত আর খটকা বিষয় তার চোখে পড়ল। আর সেটা হলো নির্জনের মাথায় কোনো আঘাতের চিহ্ন নেই। ও এমনিতেই অজ্ঞান ছিল। কিন্তু প্রতিশ্রুতির এখনো স্পষ্ট মনে আছে সে ওই ব্যক্তির মাথায় জোরে লোহার রড দিয়ে বাড়ি মেরেছিল। তাড়াহুড়োতে পুলিশকে সে কথা বলতেই ভুলে গেছে। সে আঘাতের চিহ্ন এইভাবে কি করে গায়েব হয়ে যেতে পারে? ওটা আদৌ নির্জন ছিল তো নাকি অন্য কেউ? তবে কি নির্জন সত্যি কথাই বলছে? ওকে ফাঁসানো হচ্ছে না তো? একটা অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল প্রতিশ্রুতির। নির্জনকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হলো। এদিকে প্রতিশ্রুতির মাথায় একটা বিষয় ঘুরপাক খাচ্ছে শুধু, আর সেটা হলো সেই দাগটার কথা। দাগটা এভাবে নির্জনের মাথা থেকে উধাও হয়ে গেল কি করে, এটাই বুঝতে পারছে না সে। একটু পরে প্রতিশ্রুতি আর প্রথম ওদের বাসায় চলে গেল। তখন প্রায় ভোর রাত, এখনো সকাল হতে অনেকটা বাকি। বাড়িতে এসেই শুয়ে পড়ল সবাই। এমনিতেই সারা রাত দখল গিয়েছে সবার উপর দিয়ে। সকালবেলা বাসায় প্রেসের লোক আসবে, প্রতিশ্রুতিকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। সেই কারণেই প্রস্তুতি হতেও বলা হয়েছে তাকে। প্রথম খেয়াল করলো তার স্ত্রী ঘুমিয়ে পড়েছে। নিজের ফোনটা হাতে নিয়ে ধীরে ধীরে বিছনা থেকে নেমে পড়ল সে। তারপর পা টিপে টিপে ছাদের দিকে চলে যায়। ছাদে এসে চারপাশে তাকালো সে, না কেউ নেই চারপাশে। ফোন থেকে একটা নম্বর ডায়াল করে কল দিল সে। একটু পরে তার কলটা রিসিভ হলো। কি হলো? ফোন ধরতে এত সময় লাগে? কি করছিলে এতক্ষণ? কিছু করিনি, একটু বাইরে ছিলাম। ভালো। আচ্ছা, যে কথাটা বলার জন্য ফোন করেছি, কেউ কিছু বুঝতে পারবে না তো? আবার আমরা ধরা পড়ে যাবো না তো? আরে কি বলছো তুমি? ধরা পড়ার কোনো চান্সই নেই। আমরা তোমার স্ত্রীর এক্সের ওপর নজর রাখছিলাম সারাক্ষণ। তারপর সুযোগ বুঝেই ওকে তুলে এনে অজ্ঞান করে বিছানার উপরে শুইয়ে দিই। এখন পুলিশ কি করে জানবে এগুলো বলো? আরও বলবেই বা কি? কে বিশ্বাস করে ওর কথা? সে বুঝলাম, কিন্তু ওই ছেলেটা কোথায় যাকে শ্রুতির কাছে রেপিস্ট সাজিয়ে পাঠানো হয়েছিল? ওর মাথা ঠিক আছে তো? রডের আঘাতে কেটে গিয়েছিল খানিকটা, তবে একটু আগেই দেখলাম জ্ঞান ফিরেছে। বাহ, খুব ভালো। শোনো, ওকে বাইরে বের হতে দিও না, যেন কোনো ঝামেলা না হয়। বুঝতে পেরেছি, আমি দেখেই রাখবো ওকে, তুমি চিন্তা করো না। আর শোনো, যখন তখন ফোন দিও না আমায়, আমি প্রয়োজন পড়লে ফোন করে নেব।
পাক্কা, সেই দিন রাতে তোমায় ফোন করতে গিয়ে বিপদেই পড়ে গিয়েছিলাম আমি। বিপদ? কিসের বিপদ? আরে বলতে ভুলে গিয়েছিলাম, সেই দিন রাতে ফোন দিলাম, কিছুতেই ফোন রিসিভ করছিলে না তুমি। হঠাৎ ফোন রিসিভ হলো, সেটা তুমি ছিলে না, কোনো এক মহিলার কণ্ঠ ছিল, তোমার ওয়াইফ হবে নিশ্চয়। তারপর তারপর কি হলো? তারপর আর কি হবে, আমি ভয় পেয়ে ফোন কেটে দিলাম। আমার মনে হয় আমার কণ্ঠ শুনে উনি অন্য কাউকে ভেবেছিলেন, তাই চুপ ছিলেন কিছুক্ষণ। ভালো করেছো, এমন উল্টোপাল্টা কাজ করো না আর কখনো। যা করো ভেবে চিন্তে করবে। ঠিক আছে। ওকে, বাই, টেক কেয়ার। হঠাৎ প্রথমের মনে হলো কেউ নিচে নেমে যাচ্ছে সিঁড়ি দিয়ে। সর্বনাশ, আড়ি পেতে ওর কথাগুলো শুনে নিল না তো কেউ? একটু পরে আবার কিছু একটা পড়ার শব্দ হলো। প্রথমে সন্দেহ আরও দৃঢ় হয়, তার মানে কেউ নিশ্চয়ই ছিল এখানে, আর সে হয়তো সমস্ত কথা শুনে নিয়েছে। তাড়াহুড়োতে ছাদের গেটটা অফ করা হয়নি। ধুর, কি যে একটা বোকামি হয়ে গেল। প্রথম ছুটে গেল নিচের দিকে। কারো পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে সে, আর সে দৌড়াচ্ছে। প্রথমের কাছে এবার সবটা পরিষ্কার হয়ে গেল। সে স্পষ্ট দেখতে পেল প্রতিশ্রুতি ছুটে নিজের রুমের দিকে চলে যাচ্ছে। আর তার বুঝতে বাকি রইল না ওটা প্রতিশ্রুতিই ছিল। তার মানে ও লুকিয়ে সবটা শুনে নিয়েছে। দৌড়ে বেডরুমের দিকে ছুটে চলল প্রথম। ও পৌঁছাতে পৌঁছাতে প্রতিশ্রুতি ঘরের দরজাটা বন্ধ করে দিল। প্রথম ভীষণ রেগে যায় এটা দেখে। শ্রুতি, দরজা খোলা বলছি। না, খুলবো না, আমি দরজা খুলবো না। প্রতিশ্রুতির কণ্ঠে আতঙ্ক বিদ্যমান। তার মানে ও সত্যিই নিজের স্বামীর আসল রূপটা জেনে নিয়েছে। তুমি দরজা খুলবে নাকি আমি দরজা ভাঙবো? তুমি যা খুশি করে নাও, আমি দরজা খুলবো না। তুমি আমার কথা শুনবে না, তাই তো? না, শুনবো না। একটা কথা বলো তো, তুমি নির্জনকে কেন ফাঁসালে? ও কি এমন অন্যায় করেছিল? তার মানে সবটা শুনে গেছো তুমি? হ্যাঁ, আমি তোমার সব কথা শুনেছি। আর আমি এটাও জেনে গেছি সিলিয়ার রেপিক্সড আর কেউই নয়, সেটা হলে তুমি। এই ভালো মানুষই ভদ্রতা কিছু না জানা, এটা একটা মুখোশ তোমার। এই মুখোশের আড়ালে একটা ভয়ানক পশু লুকিয়ে আছে। কি? তুই আমাকে পশু বললি? এত বড় সাহস তোর! আজ তোকে শেষ করে দেবো আমি। পারলে দরজাটা খোল। আর কি ভেবেছিস সেভাবে বেঁচে যাবি? তোকে যে আমার হাতে মরতেই হবে। সব জেনে গেছিস তুই। তোকে বাঁচিয়ে রাখা মানে জেনে শুনে সুইসাইড করা। তুমি কেন করলে এটা? কি এমন ক্ষতি করেছিলাম আমি তোমার, বলো? আর তুমি তুমি নির্জনকে চিনলে কি করে? কেন, নির্জনের জন্য খুব মায়া হচ্ছে বুঝি? ওর কাজ রাতেই তো খালাস করে দিয়েছে আমি। নিজের সমস্ত অন্যায় দায়ভার বেচারার উপর চাপিয়ে এবার বাড়িতে বসে নিশ্চিন্ত ঘুমাবো আমি। কেউ আমার আসল রূপটা কোনোদিন জানতেই পারবে না। ও হ্যাঁ, আর চিনলাম কি করে ওকে মনে আছে? তুমি আমায় ফলো করতে করতে একদিন একটা বিল্ডিং পর্যন্ত চলে গিয়েছিলে। ওই দিন তোমার মাথায় কেউ না, আমি আঘাত করেছিলাম, কিন্তু মাঝপথে ওর দুর্ভাগ্যই টেনে এনেছিল ওকে। আমার লোক ওর উপর নজর রাখে। তারপর থেকে আমি জানতে পারলাম ওর সাথে তোমার একটা সম্পর্ক নিশ্চয়ই আছে। ঠিক তখন একটা ছক কষলাম, কী করে নিজের সমস্ত কুকর্ম ওর ঘাড়ে চাপিয়ে আমি হাঁপ ছেড়ে বাঁচতে পারি। সত্যি কথা বলতে মেয়েদের দেহ ভোগ করতে করতে অরুচি ধরে গিয়েছিল আমার। এইসবের প্রতি আর কোনো নেশা কাজ করছিল না আমার। তাই চেয়েছি এবার এসব থেকে বেরিয়ে আসবো। কিন্তু আমি বেরিয়ে আসলেই তো আর পুলিশ হাত পা গটিয়ে থাকবে না। পুলিশের মুখ বন্ধ করবার জন্য একটা মোক্ষম চাল দিলাম আমি। প্রথমে একটা চিঠি পাঠাই তোমাকে, তারপরে তুমি কিডন্যাপ করে আমার লোক ওই বাড়িটায় নিয়ে যায় যেখানে প্রথমবারের মতো ধর্ষণ করেছিলাম তোমাকে। বিশ্বাস করো, ওটা ছিল আমার জীবনের প্রথম ধর্ষণ, যেটা শুরু তোমার মাধ্যমেই হয়েছিল। ভাগ্যের পরিহাস দেখো, সেই তুমি আমার ঘরে আমার বউ হয়ে এলে। আমার লোক তোমার প্রাক্তনকে অজ্ঞান করে তুলে এনে ধর্ষকের ভূমিকায় বসিয়ে দিল, আর তুমি সেটাই বিশ্বাস করলে। তুমি, শুধু তুমি কেন, সারা দেশের লোক এখন এটাই জানবে নির্জন একজন সিরিয়াল ধর্ষক এবং খুনি। প্রথম প্রথম শুধু ধর্ষণ করে মেয়েদের ছেড়ে দিতাম আমি, কিন্তু পরে দেখলাম কাজটা খুব রিস্কি হয়ে যায়। তাই ধর্ষণের সাথে খুনের প্ল্যানটাও জুড়ে দিই, যাতে আমার বিপক্ষে সাক্ষী দেবার জন্য কেউ জীবিত না থাকে। আর তুমি চিন্তা করো না, যার মাথায় রড দিয়ে আঘাত করেছো তুমি, সে আমারই লোক, এখন পুরোপুরি সুস্থ সে। ছি, তুমি এত বড় নিস, এত জঘন্য! ছি ছি ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে তুমি আমার স্বামী। আচ্ছা, তোমার তো মেয়েদের দেহের উপর লোভ ছিল, সেটা তো অন্যভাবেও পূরণ করতে পারতে তুমি। তার জন্য ধর্ষণের মতো জঘন্য পথ কেন বেছে নিলে? তুমি বুঝবে না, এসব বুঝবে না। আমি একটা মেয়েকে ভোগ করে তিলে তিলে শেষ করার মধ্যে আলাদা আনন্দ খুঁজে পাই আমি। এই আনন্দ পৃথিবীর আর কোনো কোনো কিছুতেই নেই। যখন দেখি সে আমার আঘাত সহ্য করতে না পেরে কোরবানির কোনো পশুর মতো চটফট করছে,
তার মতো সুন্দর দৃশ্য আর দুটো হতে পারে না। আমি জানি আমি যা করছি একদম ঠিক নয়, অন্যায় এগুলো, কিন্তু আমি অন্যায় করেই পৈশাচিক আনন্দ পেতে চাই, যা এখন তোমার সাথে করবো আমি। আজকে এই বাড়িতে শেষ দিন তোমার, শ্রুতি, দরজা খুলে বলছি। না, আমি দরজা খুলবো না। সব বলে দেবো সবাইকে, সবটা বলে দেবো আমি। তোমার সব খেলা শেষ। প্রথম দরজা ভেঙে ঢুকে পড়ল একটু পরে, তারপর প্রতিশ্রুতির উপর ঝাঁপিয়ে পড়ল সে। আজ শেষ করে দেবো তোকে, আমার খেলা শেষ করবি তুই। দেখ তোর সাথে কি করি আমি। ভুলটা আমারই, তোকে সেদিন শেষ করে দেওয়া উচিত ছিল, যেদিন বাড়ি ফেরার পথে আমায় আমার লোকজনের সাথে দেখে ফেলেছিলি। বাকি আমি বুঝতে পেরে আগেই বাড়িতে পৌঁছে গিয়েছিলাম, তবু তোকে একটা শেষ সুযোগ দিয়েছিলাম, কিন্তু আজ আজ আর রক্ষে রে তোর। আজ তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবো আমি। প্রথম প্রতিশ্রুতির উপরে উঠে গেল, তারপর ওর বুকের উপরে একটা কামড় বসিয়ে দেয়। মুহূর্তে ছটফট করে চিৎকার দিয়ে উঠল প্রতিশ্রুতি। ঠিক তখন ঘরের ভেতরে পুলিশ ঢুকে পড়ল, পুলিশের সাথে সার্থক। পুলিশ প্রথমকে হাতে নাতে ধরে ফেলল। আপনি আপনার দেবরকে থানায় পাঠিয়েছিলেন, তাই না? হ্যাঁ, আমি সাথে দাঁড়িয়ে ওর সকল কথা শুনে নিয়েছিলাম। আমার সাথে আমার দেবরও ছিল তখন। আর দেরি না করে আমি ওকে থানায় পাঠিয়ে দিলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাদের যে আপনারা যথাসময়ে চলে আসলেন। এরপর পুলিশ প্রথমকে গ্রেফতার করে থানায় নিয়ে গেল। প্রথমকে রিমান্ডে নেওয়া হয়। তার ভেতরে প্রথমের সাঙ্গপাঙ্গদের পর্যন্ত পৌঁছে দেয় পুলিশ। প্রথম সবটা স্বীকার করতে বাধ্য হয়। তারও কিছুদিন পরে নির্জনকে সমস্ত অভিযোগ থেকে মুক্ত করে দিল আদালত। আর অনবরত খুন আর ধর্ষণের অপরাধে প্রথমের উপর মৃত্যুদণ্ডের কার্যকর করার আদেশ দেওয়া হয়। আর ওর সাঙ্গপাঙ্গদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হলো। এর 1 বছর পর হাসপাতাল বেডে শুয়ে আছে প্রতিশ্রুতি, ওর পাশে এক সদ্য নবজাত। একটু পরই নির্জন এসে ক্যাবিনে ঢুকলো। ছেলেকে দেখেই মুখে হাসি ফুটে উঠল তার। কি খবর লিটল নির্জন? কথা বলো না তো, তোমার লিটল ঘুমাচ্ছে। আচ্ছা, ওর তো একটা নাম রাখতে হবে এখন। কিছু ভাবলে তুমি? না, এখনো ভাবিনি। আচ্ছা, তুমি একটা নাম ঠিক করে দাও না। আমি কি নাম দেব? যা খুশি দাও, যেটা ভালো লাগে তোমার। কিছুক্ষণ ভাবতে থাকে নির্জন, কি নাম রাখা যায় ছেলের। হ্যাঁ, পেয়েছি। আচ্ছা, ওর নাম তিয়াস রাখলে কেমন হয়? তিয়াস? বাহ, খুব সুন্দর নাম। আমার তো হেব্বি পছন্দ হয়েছে নামটা। তাহলে তো আর কথাই নেই, এটাই লক করে দিলাম। নির্জন তার ছেলের নাম তিয়াস দিল। 1 বছর আগে প্রতিশ্রুতিকে বিয়ে করেছে নির্জন। একজন বিবাহিতা, এমনকি ধর্ষিতাকে জীবনসঙ্গী হিসেবে স্বীকৃতি দিতে এতটুকু দ্বিধাবোধ হয়নি তার। কারণ নির্জন ভালো করে জানে যে অন্যায় কেউ নিজে থেকে করে না, সেটা অন্যায় হতেই পারে না। প্রতিশ্রুতিকে কেউ জোর করে ধর্ষণ করেছে, এতে সে অপবিত্র বা নষ্ট হয়ে যায়নি, বা তার চরিত্র কলুষিত হয়নি। প্রতিশ্রুতির চরিত্র কলুষিত তখনই হতো যখন সে জেনে বুঝে স্বেচ্ছায় অন্যের কাছে নিজেকে বিলিয়ে দিত, কিন্তু সেরকম কিছু ঘটেনি। প্রতিশ্রুতিকে নিয়ে বাকি জীবনটা সুখে কাটাতে চায় সে। জীবনে চলার পথে আজ থেকে বহু বছর আগে প্রতিশ্রুতিকে সবসময়ের জন্য ভালো রাখার যে প্রতিশ্রুতি দিয়েছিল নির্জন, ওর জীবনের সেই প্রথম প্রতিশ্রুতি প্রাণ দিয়ে হলেও রক্ষা করবে সে। এদিকে প্রতিশ্রুতিও তার স্বামীর ভালোবাসায় নিজের ভয়ানক অতীতের আস্তে আস্তে সব কিছু ভুলে যেতে শুরু করেছে। তবে সার্থকের সাথে মাঝে মাঝে দেখা হয় তার। সার্থক নিজেই আসে ওদের দেখতে। শুভ সমাপ্তি। সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতার সাথে থাকার জন্য। আর পুরো গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।